এদিকে আজকের সবচেয়ে বড় খবর, পিতা হত্যার প্রতিশোধ ট্রাম্পকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন মোস্তফা খামেনি। বিস্ফোরক দাবি করলেন পশ্চিমা বিশ্লেষক। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনা, এটা সফল হওয়ার সম্ভাবনা 10% বলা যায়। 90%ই হচ্ছে ব্যর্থ হবে, এটা ধারণা করা যায়। কেন করা যায়? এর কারণ হচ্ছে, দেখেন ট্রাম্প কি বলছে, যে ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র। ইরানের যে প্রস্তাবনা 10 দফা, তার মধ্যে কি এটা আছে? এটা নেই। ইরান পরিষ্কারভাবে বলছে হামলা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যে পুরোপুরি হামলা বন্ধ করতে হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, নজিরবিহীন নিরাপত্তায় দুর্ভেদ্য দুর্গ ইসলামাবাদ, রেড অ্যালার্ট, 3 স্তর সুরক্ষা বলয়। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধ থেমেছে, আবার যুদ্ধ থামেনি। আবার এভাবেও বলা যায় শেষ হইয়াও হইল না শেষ। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো ইঁদুর বিড়াল খেলা চলছে, আর এর সমাপ্তির দিকে পাখির চোখ করে রেখেছে গোটা বিশ্ব। কারণ এই যুদ্ধের না চাইলেও সবাই জড়িয়েছে, না জড়ালেও ভুক্তভোগী গোটা বিশ্ব। দর্শক, এই শেষ হওয়া না হওয়া নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। এদিকে টেক্কা দিলছেন বন্দি আমেরিকা, আকাশে ভ্যানিশ আমেরিকার খেলা, ইরানের পাশে চীন। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চীন একটি বিবৃতিতে বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে চলতে হলে আগে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এরা বিশ্বের শান্তি বিনষ্টকারী। কড়া নিরাপত্তায় পাকিস্তান পৌঁছালেন ইরানের শীর্ষ নেতৃত্ব। 400 ফাইটার জেট ছিল নিরাপত্তা রক্ষায়, আকাশ থেকে জমিন ছিল নিরাপত্তার চাদরে মোড়া। ইরানের 10 দফা দাবি নিয়ে হবে আগামীকাল পাকিস্তানে আলোচনা। ইরানের সবগুলি দাবি মানলে তবেই হবে যুদ্ধবিরতি। সকলেই কমেন্টে বলুন আলহামদুলিল্লাহ। এদিকে এবার হরমুজ প্রণালী পার হতে পারল না বাংলাদেশের জাহাজ, নেপথ্য থেকেই। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব সবথেকে বেশি পড়েছে জ্বালানির বাজারে। তবে এই দুই পক্ষের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বিশ্ব নেতারা। এই স্বস্তির মধ্যেও বাংলাদেশের জন্য রয়েছে দুঃসংবাদ। হরমুজ প্রণালী পার করতে পারেনি বাংলাদেশি জাহাজ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ? এদিকে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, ইঙ্গিত মার্কিন গোয়েন্দা তথ্যে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকার চোখে ধুলো দিয়ে এবার ইরানের দিকে ঝুঁকছে জাপান। ট্রাম্পের নিষেধাজ্ঞা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তেহরানের সাথে হাত মেলাচ্ছে টোকিও। তাই ওয়াশিংটনকে তোয়াক্কা না করেই মাসুদ পেজেশকিয়ানের সাথে গোপন সংলাপে ব্যস্ত জাপান। এদিকে পাকিস্তানগামী বিমানে শহীদ শিশুদের ছবি, বিশ্বকে কি বার্তা দিলেন ইরানের স্পিকার? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আলোচনার অর্থ এই নয় যে যুদ্ধ শেষ। ইরান কি তবে ওস্তাদের মায়ের শেষটাইতে দেখাবে? দাবি পূরণ না হলে আবারও গর্জে উঠবে মিসাইল সিস্টেম। করা হুঁশিয়ারি তেহরানের। শুক্রবার ইসলামাবাদের বৈঠকে কি নির্ধারিত হবে পৃথিবীর নতুন মানচিত্র? একদিকে ইসলামাবাদের আলোচনার টেবিল, অন্যদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। প্রখ্যাত ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। তার মতে সুযোগ পেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সশরীরে সরিয়ে দিতে দ্বিধা করবেন না মোস্তফা। ঘটনার প্রবাহ বলছে বর্তমান যুদ্ধবিরতি কেবলই এক ঠুনকো সুতোয় ঝুলে আছে। ইয়ান ব্রেমার এনডিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি কেবল রাজনৈতিক কৌশলে চলছেন না, তিনি চলছেন ব্যক্তিগত জিঘাংসা থেকেও। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজের বাবাকে হারানোর ক্ষত এখনও দগদগে, আর সেই দাউ দাউ করে জ্বলা প্রতিশোধের আগুনে এখন পুড়ছে তেহরান। ব্রেমারের কথায় উঠে এসেছে এক শিহরণ জাগানিয়ার তথ্য। তিনি দাবি করেছেন, সুযোগ পেলে এই মুহূর্তেই ট্রাম্পকে হত্যা করবেন মোস্তফা খামেনি। তার মতে ইরানকে আক্ষরিক অর্থেই কোণঠাসা করে ফেলছে আমেরিকা। আর যখন কোনো বিপ্লবী ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়, তখন তাদের সিদ্ধান্ত হয়ে ওঠে চরম বিপজ্জনক। বিশ্ব অর্থনীতি যার উপর দাঁড়িয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত অচল। 24 ঘন্টায় মাত্র 7টি জাহাজ সেখান দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে, তাও আবার ইরানের কড়া নজরদারিতে। সমুদ্রপথের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের কেন্দ্র এখন কতটা অস্থির। জ্বালানি তেলের বিশ্ব বাজারে কি তবে বড় কোনো ধস নামতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রেমার। একদিকে আলোচনার ডাক, অন্যদিকে পারস্য উপসাগরে একের পর এক রণতরী মোতায়েন। ট্রাম্পের আসল উদ্দেশ্য কি শান্তি স্থাপন, নাকি তেলের দাম কমিয়ে অভ্যন্তরীণ বাজার ঠিক রাখা? প্রশ্ন উঠেছে, সব শূন্য পৌঁছানো পর্যন্ত কি এই যুদ্ধবিরতি কেবল একটি সময় কেনার কৌশল মাত্র কিনা? বেনিয়ামিন নেতানিয়াহু কি এই শান্তি প্রক্রিয়ার বাধা হয়ে দাঁড়াবেন? ব্রেমার বলছেন তার সম্ভাবনা কম, কারণ মার্কিন তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব তীব্র হচ্ছে। এমনকি খোদ রিপাবলিকানদের মধ্যেই এখন ফাটল। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে এই যুদ্ধ সাংঘর্ষিক হয়ে উঠছে কিনা তা নিয়ে খোদ হোয়াইট হাউসের অন্তরেই চলছে টানাপোড়েন। এদিকে শান্তি আলোচনার প্রধান অন্তরায় হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্রতিরোধ পক্ষের প্রতি তাদের সমর্থন। ওয়াশিংটন সাফ জানিয়েছে, ইরানকে প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু স্থানীয় ইরানি কমান্ডাররা কি তাদের নেতার নির্দেশ মেনে অস্ত্র সংবরণ করবেন, নাকি কোনো অবাধ্য কমান্ডারের একটি ভুল পদক্ষেপ বিশ্বকে ঠেলে দেবে তৃতীয় মহাযুদ্ধের দিকে? বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। একদিকে কূটনৈতিক দাবার চাল, অন্যদিকে ব্যক্তিগত প্রতিশোধের লড়াই। মোস্তফা খামেনির সেই এক মুহূর্তের জেদ কি বদলে দেবে পৃথিবীর মানচিত্র? ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ঐতিহাসিক আলোচনার মঞ্চ হিসেবে বর্তমানে সাজ রব পাকিস্তানে। রেড অ্যালার্ট জারি করে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে মঞ্চ হিসেবে প্রস্তুত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরকে ঘিরে পুরো শহর এখন রীতিমতো এক দুর্ভেদ্য
দুর্গে পরিণত হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিনিধি দল এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ মার্কিন প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে যে বিশাল কর্মী বাহিনী মোতায়েন করা হয়েছে তার নেতৃত্ব দিচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী। আধা সামরিক বাহিনী রেঞ্জার্স, ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ এবং পাঞ্জাব পুলিশ তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ইসলামাবাদ পুলিশ থেকে ৬,০০০, পাঞ্জাব কনস্টাবুলারি থেকে ৩,০০০ এবং ফ্রন্টিয়ার কনস্টাবুলারি থেকে ৯০০ কর্মী মোতায়েন করা হয়েছে। এবাদে সামরিক বাহিনীর বিশেষ কন্টিনজেন্ট এবং কুইক রেসপন্স ফোর্স শহরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে আকাশপথে নজরদারির পাশাপাশি শহরের উচ্চতম স্থান এবং সংলগ্ন বনভূমিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে ওপর থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিশেষ বার্তায় জানিয়েছেন, বৈশ্বিক এই ইভেন্টের গুরুত্ব বিবেচনা করে প্রতিনিধিদের জন্য যাতায়াত ব্যবস্থা একদম সহজ করা হয়েছে। সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ভিসা ছাড়াই প্রতিনিধিদের বোর্ডিং করতে দেয়। পাকিস্তানে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের অন অ্যারাইভাল ভিসা দেবে। এছাড়া প্রতিনিধিদের জন্য ব্লু বুক প্রোটোকল নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ স্তরের নিরাপত্তার স্বার্থে ভিভিআইপিদের সঙ্গে থাকা ক্লোজ প্রোটেকশন টিমের সদস্যদের ডিউটি চলাকালীন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। রেড জোন বা হাই সিকিউরিটি জোনের অধিকাংশ প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। রেড জোনে প্রবেশের জন্য একমাত্র মার্গাল্লা রোড খোলা রাখা হয়েছে, যা কেবল অনুমোদিত কর্মকর্তা ও ওই এলাকার বাসিন্দাদের ব্যবহারের জন্য উন্মুক্ত। ঐতিহাসিক এই বৈঠক ঘিরে ইসলামাবাদের সব সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কেবল হাসপাতাল, পুলিশ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো 24 ঘন্টা সচল রয়েছে। সম্মেলন কেন্দ্র এবং প্রতিনিধিদের যাতায়াতের রুটে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং নিরবিচ্ছিন্ন আলোকসজ্জার ব্যবস্থা করেছে রাজধানীর প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের এই কয়েকদিন প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত ট্রাফিক ম্যাপ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার এই কঠোরতা 12 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকটি একটি গোপন ও নিরাপদ স্থানে অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ঐতিহাসিক এক ভূমিকা রাখতে চলেছে ইসলামাবাদের এই বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামী দিনের মধ্যপ্রাচ্যের ভাগ্য। অনেকের মতে কেবল মধ্যপ্রাচ্য নয়, এক অর্থে হরমুজ প্রণালী সহ বৈশ্বিক ভূরাজনীতির নতুন সমীকরণও নির্ধারিত হবে এই আলোচনার মধ্য দিয়ে। পালিয়েও আর বাঁচতে পারছে না আমেরিকা। আকাশে উঠছিল বিশ্বের সবচেয়ে গোপন মার্কিন যুদ্ধবিমান নর্থ্রপ গ্রুপম্যান B2 স্পিরিট। পরিকল্পনা ছিল নিঃশব্দে আঘাত হানা, কিন্তু সেই অদৃশ্য শক্তিকেই ধরে ফেলেছে চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর স্যাটেলাইট প্রযুক্তি। আমেরিকার এই অদৃশ্য শক্তি ধরা পড়ার মধ্য দিয়ে কি শেষ হচ্ছে আমেরিকার স্টেলথ দাপট, তা নিয়ে চলছে আলোচনা। চীনের হাতে ধরা পড়ল আমেরিকার সবচেয়ে গোপন শক্তি। যে অস্ত্র দিয়ে ইরানকে চাপে ফেলতে চেয়েছিল ওয়াশিংটন, সেই অস্ত্রই এবার নজরবন্দি চীনের প্রযুক্তিতে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এখন একটাই প্রশ্ন, তাহলে কি আর অদৃশ্য নেই আমেরিকার স্টেলথ ক্ষমতা? বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল স্টেলথ বোমারু বিমানগুলোর একটি নর্থ্রপ গ্রুপম্যান B2 স্পিরিট যুদ্ধ বিমান। এই বিমানের নকশাই এমন যাতে এটি শত্রুর রাডার এড়িয়ে যেতে পারে। বিশেষ ধরনের উপকরণ এবং আকৃতির কারণে রাডার সিগন্যাল শোষণ করে নেয়, ফলে প্রতিপক্ষের নজরদারি ব্যবস্থার কাছে প্রায় অদৃশ্য হয়ে যায় এটি। শুধু তাই নয়, এই বোমারু বিমান হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে নির্ভুল গাইডেড বোমা সবই বহন করতে সক্ষম এই প্ল্যাটফর্ম। সহজ করে বললে, এটি এমন একটি অস্ত্র যা শত্রুর ঘাড়ের উপর এসে দাঁড়ায়, কিন্তু শত্রু বুঝতেই পারে না কখন আঘাত এসেছে। কিন্তু সেই অদৃশ্য শক্তিকে এবার দৃশ্যমান করে তোলার দাবি করছে চীন। দেশটির একটি প্রযুক্তি প্রতিষ্ঠান বলছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট ডেটা ব্যবহার করে ইরানের আশপাশে উঠতে থাকা B2 বোমারু বিমানের গতিবিধি শনাক্ত করেছে। এই প্রযুক্তির মূল শক্তি হলো ডেটার সমন্বয়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, আকাশে ভেসে বেড়ানো রেডিও সিগন্যাল, ফ্লাইটের গতিপথ, এমনকি খোলা উৎসের তথ্য সবকিছু একসাথে বিশ্লেষণ করে AI এমন একটি চিত্র তৈরি করে যেখানে ভেঙে পড়েছে স্টেলথ প্রযুক্তির আড়াল। এর ফলে সবচেয়ে বড় ধাক্কার মুখে যুক্তরাষ্ট্র, কারণ B2 কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আমেরিকার কৌশলগত আধিপত্যের প্রতীক। বহু বছর ধরে এই প্রযুক্তির উপর নির্ভর করে তারা বিশ্বজুড়ে সামরিক অভিযান পরিচালনা করেছে। কিন্তু যদি সেই গোপন চলাচলই আর গোপন না থাকে, তাহলে প্রশ্নের মুখে পড়বে আমেরিকার পুরো কৌশল। অন্যদিকে এতে সরাসরি সুবিধা পাবে ইরান। এতদিন যে হামলা হঠাৎ করে নেমে আসার ভয় ছিল, এখন তা আগে ভাগে বুঝে নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা, আকাশ প্রতিরক্ষা প্রস্তুত রাখা, সবকিছুই সহজ হয়ে যাবে যদি শত্রুর গতিবিধি আগে থেকেই জানা যায়। চীনের এই নতুন AI নির্ভর নজরদারি সক্ষমতা ইরানের সম্পর্ককে আরো গভীর করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরাসরি না হলেও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে চীন ইরানকে কৌশলগত সুবিধা এনে দিচ্ছে, এমন ধারণাও জোরালো হয়েছে।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মারাত্মকভাবে পড়তে শুরু করেছে বাংলাদেশে। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ সরকার কমিয়ে এনেছে অফিস আদালতের সময়সীমা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানও অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে দেশ। এর মধ্যেই আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাংলাদেশের পণ্যবাহী জাহাজ বাংলার জয়যাত্রা পার হতে পারেনি হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 40 দিন ধরে আটকে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। এরপর যুদ্ধবিরতি কার্যকর হলে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল জাহাজটি। প্রায় 40 ঘন্টা জাহাজ চালিয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি এসে পৌঁছায় বাংলার জয়যাত্রা। এরপর ইরান সরকারের কাছে প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে আবারও আরব আমিরাতের শারজা বন্দরে চলে যায়। বিষয়টি নিশ্চিত করে বিএসসির পরিচালক মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো চলছে। বাংলার জয়যাত্রা এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে থাকা 31 জন নাবিক নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি। তাদের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। ভারত থেকে পণ্য নিয়ে 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি আরব আমিরাতে জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এরপর দিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। গত 11 মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল জাহাজটির। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজায় ফিরে যেতে বাধ্য হয়। জাহাজটি 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল। জাহাজটির গন্তব্য দক্ষিণ আফ্রিকা হলেও প্রণালী পার না হতে পারা বাংলাদেশের জন্য এক কঠোর সতর্কবার্তা। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছিলেন, বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রণালী দিয়ে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে ইরান সর্বাত্মক সহযোগিতা করবে। তবে যুদ্ধবিরতির সিদ্ধান্তের মধ্যে এমন উল্টো পরিস্থিতি বাংলাদেশের জন্য অশনি সংকেত বয়ে আনছে। এদিকে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, ইঙ্গিত মার্কিন গোয়েন্দা তথ্যে। চীন আগামী কয়েক সপ্তাহের ভেতর ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সম্বন্ধে অবগত 3 জনের বরাত দিয়ে শুক্রবার সিএনএনে খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএন বলছে, অস্ত্রের উৎস আড়াল করতে বেইজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে। এই প্রতিবেদন নিয়ে মন্তব্যের জন্য রয়টার্স মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পায়নি। বেইজিং ম্যানপ্যাড নামে পরিচিত কাঁধ থেকে ছুটতে সক্ষম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অনামা সূত্রগুলোর বরাত দিয়ে এমনটাই বলছে সিএনএন। এমন সময় তারা এ খবর দিল যখন 6 সপ্তাহের যুদ্ধের ইতি টানতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল আলোচনায় বসতে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে ও শান্তি আলোচনা শুরু করতে চীন পেছন থেকে কাজ করেছে বলে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন। ইরান এ যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় তার ফুরিয়ে যাওয়া অস্ত্রশস্ত্রের ঘাটতি মেটাতে পারে বলেও মার্কিন গোয়েন্দা তথ্যে আভাস মিলেছে। ওয়াশিংটনের চীন দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, সংঘর্ষের সময় কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করে না চীন। এই গোয়েন্দা তথ্যের ধরন নিয়ে প্রশ্ন আছে। দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন ধারাবাহিকভাবেই তার আন্তর্জাতিক দায়দায়িত্ব পূরণ করে আসছে। ভিত্তিহীন অভিযোগ করা, কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা যোগসাজশ টানা এবং সুরসুরি তোলা থেকে বিরত থাকতে আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি। উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষই আরও কিছু করবে বলেই আমাদের আশা, বলেছে তারা। দিন কয়েক আগে দূতাবাসের এক মুখপাত্র বলেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বেইজিং যুদ্ধবিরতি ও এই সংঘাতের সমাপ্তি ঘটাতে সহায়তার চেষ্টা করছে বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানে যে F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল সেটি কাঁধ থেকে ছোড়া তাপ অন্বেষী ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে ইঙ্গিত দেন। ইরান সে সময় বলেছিল তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ব্যবহার করেছে। ওই ব্যবস্থাপনাটি চীনা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। চীনা কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ইরানকে অস্ত্র বানাতে প্রয়োজনীয় প্রযুক্তি এবং উপকরণ সরবরাহ করে আসছে বলে অভিযোগ থাকলেও চীন সরকার সরাসরি তেহরানকে অস্ত্র পাঠালে তা ভূ রাজনীতিতে অন্য মাত্রা যোগ করবে বলছেন বিশেষজ্ঞরা। আগামী মাসে শীর সঙ্গে বৈঠক করতে ট্রাম্পের চীন যাওয়ারও কথা রয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্বন্ধে অবগত একটি সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি অংশ নেওয়া এবং ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত থেকে রক্ষা করার চেষ্টায় প্রকৃত কোনো সামরিক লাভ দেখছে না চীন। সেই সংঘাতে যে তারা জিতবে না তাও তারা জানে। এর বদলে বেইজিং নিজেকে ইরানের বন্ধু হিসেবে দেখিয়েই সংঘাতে নিরপেক্ষ থাকার কৌশল নিতে চায়। তেহরানের তেলের ওপর বেইজিং অনেকখানি নির্ভরশীল। একাধিক সূত্র বলছে, চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠিয়ে এ যুক্তিও দিতে পারে যে তাদের পাঠানো অস্ত্র পুরোপুরি প্রতিরক্ষামূলক, রাশিয়ার মতো আক্রমণাত্মক সহায়তা করছে না।
6 সপ্তাহের যুদ্ধে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্যে সরবরাহ করেছিল, যা কাজে লাগিয়ে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে লাগাতার হামলা চালাতে পেরেছিল, আগের প্রতিবেদনে বলেছিল CNN। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধে তেহরান তাদের শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। চীনের কাছে তারা বিপুল পরিমাণ তেল বেঁচে গেছে। এদিকে পাকিস্তানগামী বিমানে শহীদ শিশুদের ছবি। বিশ্বকে কি বার্তা দিলেন ইরানের স্পিকার? যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে যাওয়ার পথে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। কারণ তার বহনকারী বিমানের ভেতর থেকে প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায় বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে মিনাবে নিহত শিশুদের ছবি, রক্তমাখা স্কুল ব্যাগ, জুতো ও তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। গালিবাফ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব 168। জানা গেছে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত 165 থেকে 168 জন শিশু ও কর্মী নিহত হয়। এতে আহত হন আরও শতাধিক মানুষ। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটকে দায়ী করছে তেহরান। বিশ্লেষকদের মতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে গালিবাফের এই প্রতীকী পদক্ষেপ কেবল শোক প্রকাশ নয়, বরং এটি একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। এর মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে যুদ্ধের মানবিক মূল্য ভুলে গিয়ে কোনো আলোচনা হতে পারে না। এদিকে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। গালিবাফের নেতৃত্বাধীন এ দলে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও আইনি বিশেষজ্ঞরাও রয়েছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধবিরতির টানাপোড়েন ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই শিশুদের স্মৃতি সামনে এনে আলোচনার টেবিলে নৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে তেহরান। ফলে আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগেই গালিবাফের এই বার্তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনা, এটা সফল হওয়ার সম্ভাবনা 10% বলা যায়। 90%ই হচ্ছে ব্যর্থ হবে, এটা ধারণা করা যায়। কেন করা যায়? এর কারণ হচ্ছে, দেখেন ট্রাম্প কি বলছে, যে ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র। ইরানের যে প্রস্তাবনা 10 দফা, তার মধ্যে কি এটা আছে? এটা নেই। ইরান পরিষ্কারভাবে বলছে হামলা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যে পুরোপুরি হামলা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্য থেকে ইরানকে সরে যেতে হবে এবং আরও যেই হরমুজ প্রণালীর উপরে তার সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। এই বিষয়গুলি হচ্ছে ইরানের কাছে মুখ্য। কিন্তু ট্রাম্প এটাকে ঘুরাই নিয়ে মনে হচ্ছে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করানোর মতন ইরানকে ইসলামাবাদে ডেকে আনছে এবং এসে তাদেরকে চুক্তি করতে হবে যে পারমাণবিক অস্ত্র তারা উৎপাদন করতে পারবে না। ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলেও তিনি জানান। ভার্জিনিয়ার শার্লট ভিলের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেন। যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কি বলেছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কি একেবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সেই বিষয়ে নিশ্চিত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে? অন্য এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এটাই হচ্ছে তার সংক্ষিপ্ত উত্তর, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এই সময় তিনি উল্লেখ করেন, তার মতে ইতিমধ্যে সরকার পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ ইরানে রেজিম চেঞ্জ হয়ে গেছে। এগুলো বানানো। যেখানে আয়াতুল্লাহ আলী খামিনি হচ্ছে দ্বিতীয় পুত্র মোস্তফা খামিনি দায়িত্ব নিয়েছেন, সেখানে ইতিমধ্যে রেজিম চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি? কারণ এটা হলো লজ্জা থেকে বলতেছে। এই হামলার উদ্দেশ্য, এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরানের রেজিম চেঞ্জ, শাসন ব্যবস্থা পরিবর্তন। নেতানিয়াহু এই বড়িটা খাওয়াইছে ট্রাম্প, যে যদি প্রথম দফায় আয়াতুল্লাহ আলী খামিনিকে শেষ করে দেওয়া যায় তাহলে জনগণ রিভোল্ট করবে এবং ইরানের নতুন শাসন ব্যবস্থা আসবে, যেটা আমাদের পক্ষে আসবে। কিন্তু সেটা তো হয়নি, উল্টা হয়েছে, বরং আরো ইরান ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু ওই যে যেহেতু এখন অনেক হত্যা করা হয়েছে, সেই জায়গায় ইরানের নতুন মানে শাসকরা নতুন মানুষকে দায়িত্ব দিয়েছে, তাই বলতেছে যে এই ইতিমধ্যে সরকার পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ রেজিম চেঞ্জ হয়ে গেছে। এগুলি মানে হাস্যকর যুক্তি, মানে করতে না পারে ওই যে মানে আঙুর ফল টকের মতন অবস্থা আর কি। তো এখন তিনি বলতেছেন যে হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটি প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, আমরা এমনটা হতে দেব না। যাই হোক, এটা এইসব কথাবার্তার মধ্যে কোনো ইয়ে নাই, কারণ হরমুজ যদি ইরানের অংশ হয়ে থাকে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ টোল নেবে কি নেবে না, এটা ইরানের নিজস্ব ব্যাপার।
এখানে আন্তর্জাতিক নদী, এখানে কারোর কোনো ইয়ে নাই, এটা বলার সম্ভবত এখন আর সেই অবকাশ নাই। ইরানের পার্লামেন্ট সেটা আইন পাস করেছে, যেখানে ওমানও অন্তর্ভুক্ত আছে। যুদ্ধ থেমেছে, আবার যুদ্ধ থামেনি। আবার এভাবেও বলা যায় শেষ হইয়াও হইল না শেষ। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো ইঁদুর বিড়াল খেলা চলছে, আর এর সমাপ্তির দিকে পাখির চোখ করে রেখেছে গোটা বিশ্ব। কারণ এই যুদ্ধে না চাইলেও সবাই জড়িয়েছে, না জড়ালেও ভুক্তভোগী গোটা বিশ্ব। দর্শক, এই শেষ হওয়া না হওয়া নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজার, কূটনীতি এবং সামরিক কৌশল সবকিছুই আবার অস্থির হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা এই উত্তেজনাকে আরও তীব্র করেছে, আর তার প্রতিক্রিয়ায় ইরান কঠোর অবস্থান নিতে শুরু করেছে। প্রথমে ঘটনা প্রবাহটি ছিল কূটনৈতিক পথে এগোনোর মতো। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান 15 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরিকল্পনা ছিল এই সময়ের মধ্যে আলোচনা চালিয়ে স্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজা হবে। এই আলোচনার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান এবং রাজধানী ইসলামাবাদে এই দুই পক্ষের প্রতিনিধিদের বসার প্রস্তুতি শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, আর ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। কিন্তু এই কূটনৈতিক অগ্রগতির মাঝেই পরিস্থিতি হঠাৎ পাল্টে যায়। যুদ্ধবিরতি কার্যকর থাকার সময় লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। মাত্র 10 মিনিটের অভিযানে 50টি যুদ্ধ বিমান ব্যবহার করে শতাধিক বোমা বর্ষণ করা হয় বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলা লক্ষ্যবস্তু ছিল মূলত ঘনবসতিপূর্ণ এলাকা, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়। সর্বশেষ তথ্যে কয়েকশো মানুষ নিহত ও হাজারের বেশি আহত হবার খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেই হিমশিম খেতে হচ্ছে। এই হামলার রাজনৈতিক তাৎপর্যও বড়, কারণ লেবাননে সক্রিয় শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। ফলে লেবাননে হামলা মানে ইরানের কৌশলগত প্রভাব বলয়ে সরাসরি আঘাত। এই কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন, একসঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে একটি পথ বেছে নিতে হবে। এই উত্তেজনার সরাসরি প্রতিফলন দেখা গেছে হরমুজ প্রণালীতে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% উপরে তেল ও তরল গ্যাস পরিবহন হয়। তাই এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। সাম্প্রতিক ঘটনাতে দেখা গেছে অরোরা নামের একটি ট্যাঙ্কার জাহাজ প্রণালী পেরোতে গিয়ে ফিরে গেছে এবং পরে পারস্য উপসাগরে নোঙর করেছে। এই ঘটনাকে ঘিরেই আবার আলোচনা শুরু হয় যে ইরান হয়তো প্রণালীটি কার্যত নিয়ন্ত্রণ বা সীমিত করে ফেলেছে। ইরান সরাসরি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা না করলেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। এমনকি অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জাহাজ ধ্বংস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এর মানে দাঁড়ায় প্রণালী পুরোপুরি বন্ধ না হলেও কার্যত ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে। সামরিক ও কৌশলগত দিক থেকে এটি একটি শক্তিশালী চাপ তৈরির অস্ত্র। এই চাপের পেছনে ইরানের বড় লক্ষ্য হলো কূটনৈতিক আলোচনায় সুবিধাজনক অবস্থান তৈরি করা। ইসলামাবাদে আসন্ন সংলাপের আগে হরমুজকে লেভারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ইরান দেখাতে চাইছে যদি তার নিরাপত্তা ও মিত্রদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটও ঝুঁকির মুখে পড়তে পারে। এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, যুদ্ধটি এখন আর শুধু সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং এটি অর্থনীতি, কূটনীতি এবং জ্বালানি নিরাপত্তার সমন্বিত একটি লড়াইয়ে পরিণত হয়েছে। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে সামরিক চাপ সৃষ্টি করছে, আর ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করছে অর্থনৈতিক ও কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে। সবশেষে পরিস্থিতি এখন এক ধরনের টানটান ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে ইসলামাবাদে সম্ভাব্য সংলাপ যুদ্ধ থামানোর একটি সুযোগ তৈরি করছে, অন্যদিকে লেবাননে হামলা এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা সেই সুযোগকে যে কোনো সময় ভেঙে দিতে পারে। যদি ইরান সত্যিই যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসে বা প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে এই সংঘাত দ্রুত একটি আঞ্চলিক নয় বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে।